This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নজরে আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকা, টার্গেট সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকরা। নদিয়া মুর্শিদাবাদ সীমানার ধানতলা, নাকাশিপাড়া, ভীমপুর, নওদা এবং মুর্শিদাবাদ মালদা জেলা সীমানার ফারাক্কায় সাংগঠনিক প্রভাব বিস্তার করছে সিপিআই মাওবাদী। এমনই মারাত্মক তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। মুর্শিদাবাদ নদিয়ার প্রান্তিক এলাকা নিয়ে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদ থেকে এসটিএফ এর হাতে মাওবাদী সন্দেহে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা। এই মর্মে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্টও দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদহের বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত যে গ্রামগুলো, যেখানে এর আগে জেএমবি বা নিও জেএমবির মতো ইসলামিক জঙ্গি সংগঠনগুলো শাখা প্রশাখা বিস্তার করেছিল, সেই জায়গাগুলোতেই কিন্তু সংগঠন বিস্তার করছে সিপিআই মাওবাদী। কিভাবে পরপর জেলায় জেলায় ঘাঁটি গাড়ছে মাওবাদীরা? উঠে আসছে তিন মূর্তি: প্রদীপ মণ্ডল, মন্টু মল্লিক ও প্রতীক ভৌমিকের নাম। গত এপ্রিলে নদিয়ার নাকাশিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় প্রদীপ মণ্ডলকে। প্রদীপ সিপিআই মাওবাদীর রাজ্য মিলিটারি কমিশনের সদস্য এবং দীর্ঘদিন ঝাড়খণ্ড জঙ্গলমহল এলাকায় কাজ করেছেন। প্রদীপের গ্রেপ্তারিতে প্রকাশ্যে আসে নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার বিস্তীর্ণ এলাকায় সক্রিয়ভাবে সংগঠন বাড়াচ্ছে সিপিআই মাওবাদী। গত 18 নভেম্বর মুর্শিদাবাদের আহিরন থেকে সরসুনার বাসিন্দা মন্টু মল্লিক ওরফে রবি এবং ধানতলার বাসিন্দা 27 বছরের প্রতীক ভৌমিককে সন্দেহভাজন মাওবাদী হিসাবে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। প্রতীক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানের স্নাতক, যে 2018-তে বিশ্ববিদ্যালয়ের রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট বা আরএসএফ নামে ছাত্র সংগঠনে যোগ দেন। আরএসএফ মাওবাদীদেরই একটি প্রকাশ্য ছাত্র সংগঠন বলে দাবি গোয়েন্দাদের। 2020-তে শ্রমিক কৃষক একতা মঞ্চ নামেও আরেকটি সংগঠনে যোগ দেন প্রতীক। গোয়েন্দাদের দাবি, জেরায় প্রতীক জানিয়েছেন 2018 থেকে বিভিন্ন ক্যাম্পাসে তারা সক্রিয়ভাবে আরএসএফ সংগঠন করেছে। 2020 থেকে করোনার সময় একাধিক গণসংগঠনের জয়েন্ট প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা নদিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সক্রিয়ভাবে সংগঠন বিস্তার করে। শ্রমিক পরিবারগুলির মধ্যে তাদের সাংগঠনিক সক্রিয়তা অনেক বেশি। নদিয়া ও মুর্শিদাবাদে প্রান্তিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মুসলিম যুবকদের মধ্যে গত 3 বছরে সংগঠন বিস্তার করেছে। দুর্নীতি, বেকারত্ব, স্থানীয় স্তরে প্রশাসনিক এবং শাসক দলের দুর্নীতি, ধান ও পাটের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে দুর্নীতিকে সামনে রেখে পিছিয়ে পড়া মুসলিম যুবকদের মধ্যে সফলভাবে জায়গা করেছে সিপিআই মাওবাদী সংগঠন। গোয়েন্দাদের আরও দাবি, আমফান পরবর্তী সময়ে ত্রাণ নিয়ে দুর্নীতিও তাদের সংগঠন বিস্তারে অনেকটা সাহায্য করেছে। শ্রমিক কৃষক একতা মঞ্চকে সামনে রেখে সংগঠন বিস্তার এবং পরবর্তীতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর বা বাবুদার নেতৃত্বে এই গোটা সাংগঠনিক প্রক্রিয়া চলেছে বলে দাবি গোয়েন্দাদের। নভেম্বরে গ্রেপ্তার হওয়ার আগে এবছরের মার্চেও মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় প্রতীককে। তাকে জেরা করে গোয়েন্দাদের দাবি, মাওবাদী সংগঠনের এই অংশ নদিয়া, মুর্শিদাবাদের ধানতলা, নাকাশিপাড়া, ভীমপুর, নওদা, ফারাক্কায় সংগঠনের প্রভাব বিস্তার করেছে। অন্যদিকে বীরভূমেরও বেশ কিছু এলাকায় সাংগঠনিক প্রভাব বিস্তারের কাজ চলছে। কলকাতা লাগোয়া আগরপাড়া, সোদপুর, খড়দা, কাঁচরাপাড়া, নৈহাটিতেও একাধিক বৈঠক করেছে এই সংগঠন। সামগ্রিকভাবে পিছিয়ে পড়া মুসলিম যুবকরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মাওবাদী সংগঠনের টার্গেট, এমনটাই দাবি গোয়েন্দাদের। এই সাংগঠনিক প্রভাব ভবিষ্যতে আশঙ্কাজনক পরিস্থিতিতে পৌঁছতে পারে বলে তাদের দাবি। মূলত সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামগুলিতে মাওবাদীরা তাদের সাংগঠনিক প্রভাব বিস্তারে বেশি জোর দিচ্ছে বলে গোয়েন্দাদের দাবি। আমাদের রিপোর্ট অনুসারে এই পরিবর্তিত কৌশলের সঙ্গে পাল্লা দিয়ে সিকিউরিটি ফোর্স এবং গোয়েন্দাদেরও নতুন কৌশল নিতে হবে এই মাওবাদী সংগঠন বিস্তার রুখতে, আর সেটাই এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় মনোজের সঙ্গে সিজার, TV9 বাংলা। রান্নার গ্যাসের গ্রাহকদের আধার কার্ডের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এতেই চরম হয়রানির শিকার হচ্ছেন একদিকে যেমন গ্রাহকরা, সমস্যায় পড়ছেন আবার ডিলাররাও। পুরো ব্যাপারটাই কিরকম একটা যেন ধোঁয়াশায় মোড়া, কোনো রকম গাইডলাইন নেই কোথাও। গ্রাহকরা বুঝতে পারছেন না যে এই বায়োমেট্রিক লিঙ্কের লাস্ট ডেট কবে, কি কি তথ্য তাদের নিয়ে যেতে হবে, কি কি নথি প্রয়োজন, কি করতে হবে তাদের। আবার ডিলাররা তারাও সমস্যায় পড়ছেন, কারণ অনেক প্রবীণের বায়োমেট্রিক আঙুলের ছাপ মিলছে না। এদিকে রেটিনা বায়োমেট্রিকের সিস্টেমই নেই তাদের কাছে, আর এত তথ্য তাদেরকে আপলোড করতে হচ্ছে, ফলে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু বেশ কিছুটা সমস্যা দেখা দিয়েছে এই গোটা প্রক্রিয়াটা ঘিরে।
লাইন ঠেলে এই টোকন পেলাম, এখন পর্যন্ত লিঙ্ক নেই। 50 জনের পরে হলাম, 53 জনের পরে লাইন এখনো পর্যন্ত। এই এখন 5 মিনিট হলো বসেছি, এই দাঁড়িয়েছিলাম এতক্ষণ 6-7 ঘন্টা। জেলা থেকে কলকাতা গ্যাসের দোকানের বায়োমেট্রিক তথ্য যাচাই ঘিরে চূড়ান্ত দুর্ভোগ গ্রাহকদের, তাই এভাবেই ঝরে পড়ছে ক্ষোভ, বিরক্তি। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে গ্যাসের যে বায়োমেট্রিক, সেই বায়োমেট্রিকের কাজ। তাই সকাল থেকেই কলকাতার বিভিন্ন গ্যাসের যে ডিস্ট্রিবিউটররা আছেন তারা কিন্তু সেই কাজটা শুরু করে দিয়েছেন। তবে দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন বয়স্ক মানুষেরা। যারা ভর্তুকি পান এমন রান্নার গ্যাসের গ্রাহকদের আধারের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র। তা করতে গিয়ে অনেকে কনকনে ঠান্ডার মধ্যেও লাইনে দাঁড়িয়েছেন, আর তারপর পদে পদে ভোগান্তি। 80 বছর বয়স, গা হাত পা কাঁপে, চোখে দেখতে পাই না ভালো। 97তে কুপন পেয়েছি, এখন শেষ হবে বোধ হয় 3টে পাবো কিনা সন্দেহ, 3টের সময় হবে কিনা সন্দেহ। দেশে রান্নার গ্যাসের গ্রাহক প্রায় 31,50,00,000। এর বড় অংশই পান ভর্তুকি। নির্দিষ্ট সময়ের মধ্যে আঙুলের ছাপ, রেটিনা, মুখবায়ক মিলিয়ে দেখা হবে। বিরোধীদের প্রশ্ন, রূপায়ণে পরিকল্পনার অভাবেই এত ভোগান্তি। এই সরকারটা তো হয়রানির সরকার, হয়রান করছে মানুষকে। ভালোবেসে মানুষ প্রধানমন্ত্রীকে ভালোবাসে লোকে, এখন তো মনে হচ্ছে যেন গব্বর সিং এর রাজত্ব চলছে। বলেছিল যে 350 টাকায় গ্যাস পাওয়া যাবে, জবাব তো তাদেরকে দিতে হবে। আর পশ্চিমবঙ্গের এবং গোটা ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করানো ছাড়া এ দেশের সরকার নতুন করে আর কিছু করে না। অল্প সময়ের মধ্যে বিরাট কর্মকাণ্ড, আর তা ঘিরে পদে পদে ভোগান্তি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।